স্ক্রিনটা শেয়ার হলে বলবি। স্যার হয়েছে। ঠিক আছে। তো আমরা পড়েছিলাম ডেটা টাইপস পড়ে নিয়েছি, অপারেটরস পড়ে নিয়েছি, ফাংশনস পড়ে নিয়েছি, এবার কন্ট্রোল স্ট্রাকচার। control structure in JavaScript. কন্ট্রোল স্ট্রাকচার মিন্স কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে কোনো একটা কন্ডিশন থাকবে তার উপর বেস করে আমরা লিখবো, যেরকম সি সি প্লাস প্লাসে আমরা করেছিলাম। কি দিচ্ছে এখানে দেখি, ভেরি অফেন ওয়েন উই রাইট কোড we want to perform the different actions for different decisions. We can use the conditional statement in your code, in our code to do this. তাহলে জাভাস্ক্রিপ্টে কি কি কন্ডিশনাল স্টেটমেন্ট আছে? ইফ আছে, to specify a block of code to be executed. The specified condition is true. Use else. The block of code is to be executed. The specified condition is false. Else if, to specify a new condition to test if the first condition is false. And switch, to specify the many alternative blocks of code to be executed. সুইচ পরে দেখিয়েছে ওরা, প্রথমে ইফ স্টেটমেন্টে আসছে। ইফ স্টেটমেন্ট দেখতে কিরকম হয়, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, যেরকম আমাদের সি সি প্লাস প্লাসে ছিল পুরো একই রকম, ঠিক আছে। কিন্তু এখানে কিরকম কি বলছে, নোট দ্যাট আইএফ, ছোটো হাতের আই, ফিনিশ ইজ ইন লোয়ার কেস, সবই ছোটো হাতের লেখা রয়েছে, কিন্তু আপার কেস উইল জেনারেট দ্য জাভাস্ক্রিপ্ট এরর, বা বড় হাতের আই ছোটো হাতের এফ, এইগুলো মানে এটা সবসময় ছোটো হাতেরই হয়। তাই এখানে দেখিয়েছে একটা এক্সাম্পল, কি দেখিয়েছে, এই যে স্ক্রিপ্টের মধ্যে লেখা আছে নিউ ডেট, এখানে আর একটা জিনিস নতুন শিখলাম, নিউ ডেট ডট গেট আওয়ার্স লেস দ্যান 18, যদি হয় তাহলে দেবে গুড ডে, ঠিক আছে। মানে 6টার কম যদি হয় তাহলে দেবে ডে রয়েছে, তাই লিখছে গুড ডে, সন্ধ্যে 6টা, কেন 18টায় দিয়েছে ওরা, ঠিক আছে। এবার এই নিউ ডেট, এই যে নিউ ডেট ডট গেট আওয়ার্স, এই যে নিউ ডেট, এই যে এটা নিউ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা অবজেক্ট তৈরি করেছে, মানে ডেটের একটা অবজেক্ট তৈরি হয়েছে, তৈরি হয়ে, আর গেট আওয়ার্সটা হলো এখানে একটা ফাংশনের কাজ করছে। তাহলে নিউ ডেট কিভাবে কাজ করছে, কি হলো, আর নিউ ডেট, তাহলে এখানে নিউ ইজ ইউজড ফর ক্রিয়েটিং এ ডেট অবজেক্ট, get hours is a function, get hours is a function। তাহলে আমরা বলতে পারি যে জাভাস্ক্রিপ্ট is an object oriented language। কেননা এখানে নিউ বলে আছে, নিউ তার মানে অবজেক্টের, এটা অবজেক্ট ক্রিয়েট করে, এটা আমরা জাভাতে দেখে এসেছিলাম যে নিউ একটা অবজেক্ট তৈরি করে। ঠিক আছে, এবারে ইনার এইচটিএমএল এ সেটা তোর হচ্ছে কন্ডিশনটা ট্রু হয়ে ইনার এইচটিএমএল এ চলে গিয়ে গুড ডেটা প্রিন্ট করেছে, ডেমোটা অলরেডি ওপরে রয়েছে, ঠিক আছে। যদি কন্ডিশনটা ফলস করে তাহলে গুড ইভিনিং দেবে,
বুঝতে পারলাম? যদি 18টার নিচে হয় তাহলে এখন চালালে এটা গুড ডেই দেবে। আমি যদি এখানে আর একটা এরকম দিই তাহলে এটা গুড ডেই দেবে, দেখ। তাহলে এইটাই এক্সিকিউট করছে। যদি 6টার কম, এখন কটা বাজে? 4টে, তাহলে এটা 16টার নিচে দিলে তাহলে গুড ডে দেবে। তাহলে এখন 16টা হয়ে গেছে, তাহলে গুড ইভিনিং দেওয়ার কথা। তাকে এখন গুড ইভিনিং দিচ্ছে, বিকজ দ্য কন্ডিশন ইজ ফলস, সো দ্যাটস ওয়াই গুড ইভিনিং ইজ প্রিন্টেড। 16টা দিয়ে দিচ্ছে, এখন কটা বাজে? এখন বাজে 16টা 18, তাই এটা কিন্তু গুড ইভিনিং দিয়ে দিল। তাহলে এইটা হচ্ছে এলস পার্টের জন্য এক্সিকিউট করেছে, আর এইটা হচ্ছে তোর অনলি ট্রু পার্টের জন্য এক্সিকিউট করেছে। বোঝা গেল? এবার এলস স্টেটমেন্ট দিয়েছে ওরা, এই যে যদি গেটার দেন হয় তাহলে ওরা একটা তোর হচ্ছে এতে লিখেছে, গ্রিটিংসে লিখেছে, এবং গ্রিটিংসটাকে ইনার এইচটিএমএল এ প্রিন্ট করাবে। যেটা বললাম তোদেরকে, এটা একটা ফাংশন, তোদেরকে ফাংশন এটা কল করেছে, অন ক্লিক ফাংশন। তার মানে এখানে ট্রাই ইটে ক্লিক করলে তবে দেবে। তার মানে কোনো একটা ইভেন্ট, অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে এক্সিকিউট করেছে কোনো একটা ইভেন্ট দিয়ে। ট্রাই ইটে ক্লিক করলে তখন এটা গুড ডে দিয়েছে, কারণ এটা 18-র নিচে আছে। ঠিক আছে, অসুবিধা নেই বুঝতে। এখান থেকে গ্রিটিংটাকে ইনার এইচটিএমএল এ ফেলে দিয়েছে। ইফ এলস ইফ এলস, তার একটা এক্সাম্পল দিয়েছে, যে 10টার কম হলে গুড মর্নিং, 20টার কম হলে গুড ডে, মানে 8টার কম, আর 8টা থেকে বেশি হয়ে গেলে গুড ইভিনিং। তো এরকম একটা প্রোগ্রাম দিয়েছে ওরা এখানে, এতে এখন গুড ডে দেবে। ঠিক আছে, এটা গেল। এরপরে আছে সুইচ, এটা গেল কন্ডিশনালটা, এটা হয়ে গেল। এবার আছে সুইচ স্টেটমেন্ট। বলছে দ্য সুইচ স্টেটমেন্ট ইজ ইউজ টু পারফর্ম দ্য ডিফারেন্ট অ্যাকশনস বেসড অন দ্য ডিফারেন্ট কন্ডিশনস। সো আমরা কিভাবে সুইচ কেস আমরা সি প্লাস প্লাসে লিখে এসেছিলাম, মোস্ট লাইক এরকমই লিখে এসেছিলাম। সুইচ দিয়ে একটা কন্ডিশন ছিল, সেই কন্ডিশনটার ওপর ডিপেন্ড করে কোনো একটা কেসে যাবে। কারণ প্রতিটা কেসের রেসপেক্টে ব্রেক ছিল, প্রতিটা কেসের রেসপেক্টে ব্রেক ছিল। তারপরে হচ্ছে তোর ডিফল্ট ছিল। তাহলে হাউ ইট ওয়ার্কস, দ্য সুইচ এক্সপ্রেশন ইজ ইভ্যালুয়েটেড ওয়ান্স, অবশ্যই এটা তো একবার এক্সিকিউট করবে। দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশনস ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ভ্যালু অফ ইচ কেস। ইফ দেয়ার ইজ ম্যাচ দেন অ্যাসোসিয়েটেড ব্লক অফ কোড ইজ এক্সিকিউটেড। ইফ দেয়ার ইজ নো ম্যাচ দ্য ডিফল্ট কোড ইজ এক্সিকিউটেড। তাই এইভাবে এখানে দিয়েছে। এখানে গেট নিউ ডে, এখানে একটা গেট ডে এসেছে, তাহলে এটা হচ্ছে ডেটাকে রিটার্ন করবে। মানে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এটা 0 বা 1 রিটার্ন করবে, তাই তো? 0 রিটার্ন করে, এটা হচ্ছে 0 রিটার্ন করে। 0 রিটার্ন করা মানে হচ্ছে সানডে, 1 রিটার্ন করা মানে মানডে। তাহলে এটা 0 রিটার্ন করে আমার যতদূর মনে হচ্ছে। আমরা এখানে দেখি কি রিটার্ন করে। এইটাকে যদি আমরা ইনার এইচটিএমএল এ ফেলে দিই, এখানে আমি আর একখানা নেবো, নিয়ে এটাকে আমরা ইনার এইচটিএমএল এ ফেলছি। দেখ 0 রিটার্ন করছে, দেখেছিস? দেখ 0 রিটার্ন করছে। আজকে সানডে আছে, সো দ্যাটস ওয়াই এটা 0 রিটার্ন করছে, তাই তো? ডবল কোটে দিয়ে দিলে কি অসুবিধা করবে? হুম, ওটা হচ্ছে অ্যাজ এ স্ট্রিং নিয়ে নিচ্ছে, অ্যাজ এ স্ট্রিং নিয়ে নিচ্ছে। ওটা ইভ্যালুয়েট করাতে গেলে এটা করতে হবে। ঠিক আছে, ও ডেমোর ওপরই দিয়েছি তো, সেই জন্য ওটা ওভাররাইট করে যাচ্ছে। মানে আইডি ডেমোর ওপর দিয়েছি তো, তাই ওই রেজাল্টটা ওভাররাইট করে যাচ্ছে। মানে এই রেজাল্টটা টুডে এই রেজাল্টটা ওভাররাইট করেছে। তাহলে আমি আর একটা, তাহলে আমাকে এখানে নতুন আর একটা আইডি তৈরি করতে হবে। ডেমো 1 তৈরি করলাম। এবার এটা আমি ডেমো 1-এর ওপর দিচ্ছি, তাহলে আগেরটাও দেখাবে, তাই তো? বুঝলি, ওটা ওভাররাইট করে যাচ্ছিল তো, এই টুডে সানডে এই কথাটা দেখাচ্ছিল না। তার মানে নিউ গেট ডে এইটা রিটার্ন করে কি 0, মানে এটা রিটার্ন করে ইন্টিজার অ্যাকচুয়ালি।
it returns an integer. কি রিটার্ন করে 0 1 2 3 4 5 6 এই রিটার্ন করে। হুম হুম 6 এই অবধি রিটার্ন করে, ঠিক আছে। তাহলে এইটা আমরা একটা শিখলাম। এবার ব্রেক কিওয়ার্ড থাকবে প্রতিটা ডেক্সপেক্টে, এখানে নিশ্চয়ই ব্রেক কিওয়ার্ড ছিল। এই যে ব্রেক কিওয়ার্ড ছিল প্রতিটা ডেক্সপেক্ট, লাস্টেরটা দেওয়ার দরকার নেই কারণ লাস্টেরটার পরে তো আর কোনো কিছু নেই, তাই ওরা ব্রেক কিওয়ার্ডটা লাস্টে দেয়নি। ডিফল্ট কিওয়ার্ড মানে যদি কোনো তাহলে ডিফল্টে চলে আসবে, মানে এটা হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড। মানে এইটা যদি দিয়েছে, এটা হচ্ছে তো 6 হলে স্যাটারডে, 0 হলে সানডে, তাহলে আপাতত এটা 0ই দেবে। আর যদি এটা 1 করে দিই তাহলে এটা দেবে হচ্ছে তো লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড। মানে এটা আমি ম্যাচ করলো না, ডিফল্টে চলে গেল অ্যাকচুয়ালি, তাই তো। তাহলে এটা 0 করলে এটা দেখাবে টুডে ইজ সানডে। Default case does not have to the last case in the switch block. It could be anywhere in the switch, ঠিক আছে। এটা প্রথমেও হতে পারে, then if it is first line of the switch case then it should write break here, otherwise we cannot go through case 6 and the case 0. The case 0 is the last statement, so that's why there is no break statement. মানে কি বলছে, if the default is not the last case in the switch block remember to end the default case with a break. অবশ্যই যেটা আমি তোকে বললাম, এটা যেহেতু the first case that's why we are writing here the break. This is the last case, so we are not writing any break here. দেন কমন কোড ব্লক, কমন কোড ব্লক এরকম আসতে পারে। কমন কোড ব্লক মানে কি, মিনস কেস C4 and case 5 is executing the same block. Case 4 and the case 5 is executing the same block. Case 0 and the case 6 is executing the same block. আমরা কি বুঝতে পারছি? আজকে এটা 0 দিয়েছে, সো দিস ইজ উইকেন্ড, দ্যাটস ওয়াই এটা লিখেছে। আদারওয়াইজ ওরা ডিফল্ট লিখলে দেন লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড, মানে উইকেন্ড শেষ করে আমরা অন্য কিছুতে মানে উইকডেজে যাচ্ছি, বা দিস আর দ্য উইকডেজ এরকম কিছু লেখা থাকবে। তাহলে হচ্ছে এটা মাল্টিপল কেস লিখে একটা কেস ব্লককে এক্সিকিউট করা যেতে পারে। তো এটা এই জিনিসগুলো আমাদের সিসি প্লাস প্লাসে বা জাভাতেও ছিল। Streak comparison, streak comparison we already known about the streak comparison. কি করেছে এখানে বলছে switch case uses the strict comparisons, the value must be the same type to match. The strict comparison can only be true if the operands are of the same type. So এটা আমাদেরকে মনে রাখতে হবে। So for an example there will be no match of x, তাহলে x is equal to এটা হচ্ছে 0 রয়েছে, এখানে 0 দিচ্ছে, বাট এটা 0 এর সঙ্গে কিছু ইকুয়াল করবে না, মানে কি নো ভ্যালু ফাউন্ড, ডিফল্টে চলে গেছে। তো স্ট্রিক কম্পারিজনটা হচ্ছে তোর ইম্পর্টেন্ট, বলছে দ্য ভ্যালু মাস্ট বি দ্য সেম টাইপ, টাইপ ম্যাচটাও যেন ঠিক হয়। এটা স্ট্রিক কম্পারিজন মানে এটা হচ্ছে তোর কেসেস ইউজেস দ্য স্ট্রিক কম্পারিজন, মানে ও যদি আমি যদি এটা ঠিকঠাক এক্সিকিউট করতো, যদি আমি আজকে এখানে ডবল কোডটাকে সরিয়ে দিতাম তাহলে ও লেখা দেখাবে অফ, ঠিক আছে। আমি যেহেতু এটাকে স্ট্রিং করে দিচ্ছি দ্যাটস ওয়াই এটা প্রবলেম করছে, করে নো ভ্যালু ফাউন্ড ডিফল্টে চলে যাচ্ছে। সো হোয়াই দিস ইজ হ্যাপেনিং, বিকজ অফ দ্য স্ট্রিক কম্পারিজন, যেহেতু সুইচ কেস অ্যালাউ দ্য স্ট্রিক কম্পারিজন, তাহলে এই কথাটা মনে রাখতে হবে, তাই তো। এবং উইথ দিস এক্সাম্পল এটা কি বুঝলাম আমরা স্ট্রিক কম্পারিজন কি করে এ করছে, না বুঝলে কিন্তু বলবি,
জিজ্ঞাসা করবি। তাহলে সুইচ কেস ইউজেস দ্য স্ট্রিক্ট কম্পারিজন, তার মানে ডেটা টাইপটার ওপর ভ্যালুটা অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা টাইপ দুটোর ওপর ডিপেন্ড করছে। এখানে ভ্যালুটা ইকুয়াল ছিল বাট ডেটা টাইপ যেহেতু ইকুয়াল নেই তাই এখানে নো ভ্যালু ফাউন্ড দিচ্ছে, বিকজ জিরো জিরোই আছে, বাট জিরো যে জিরোটার সঙ্গে ইকুয়াল করতে চাইছে সেই জিরোটা কি, সেই জিরোটা হলো স্ট্রিং। আর কিন্তু এখানে দেওয়া আছে কি, এখানে এইটা আবার ঠিক হয়ে যাবে যদি আমি এখানে দেন আবার এখানে অফ দেবে, বিকজ এখানে আমি স্ট্রিং স্ট্রিং হয়ে গেছে, ম্যাচ করে গেছে। ঠিক আছে, এবার যা এক্সারসাইজ দিয়েছে দিয়েছে, তা গেল এইটা। এরপরের সিলেবাসে আমাদের কি আছে, ইভেন্ট। তাহলে কন্ট্রোল স্ট্রাকচার কত রকমের আছে আমাদের, কন্ট্রোল স্ট্রাকচার কত রকমের, দু রকমের, ইফ অ্যান্ড সুইচ। ইফটাও তো বানানো ভুল হলো, ইফ হবে। এবার ইভেন্ট হ্যান্ডলিং, সাধারণত জাভাস্ক্রিপ্ট সবসময় মনে রাখবি এটা কিন্তু ক্লায়েন্ট সাইড। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট সবসময়ের জন্য কিন্তু ক্লায়েন্ট সাইড, মানে এই যে মানে যেটা ব্রাউজারে ব্যাকএন্ডে কাজ করে, ব্রাউজারে ব্যাকএন্ডে কাজ করে মানে কোথায়, এইখানে আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে যে পেজ ভিউ সোর্স দেখাচ্ছে, এই যে এই সমস্ত জায়গায় কিন্তু জাভাস্ক্রিপ্ট কাজ করে। এই জাভাস্ক্রিপ্টটা পুরো আমার মেশিনে নেমেছে, নেমে জাভাস্ক্রিপ্ট বল, এইচটিএমএল বল, এগুলো কিন্তু সব এইখানে লেখা আছে। এখানে সার্চ করলেই পাওয়া যাবে, স্ক্রিপ্ট বলে সার্চ করলেই পাওয়া যাবে। দেখেছিস এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখেছে, দেখেছিস স্ক্রিপ্ট ট্যাগটা ইয়েলো হয়ে গেছে, এখানে ওই দেখ এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখেছে, তার মানে এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখেছে, তার মানে এটা পুরোপুরি ক্লায়েন্ট সাইড। জাভাস্ক্রিপ্ট বল, তোর হচ্ছে এইচটিএমএল বল, এগুলো সব পুরোপুরি ক্লায়েন্ট সাইড। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইভেন্টস। কি বলেছে, HTML events are things to happen to HTML elements. When the JavaScript is used, the HTML pages, JavaScript can react on this event. অবশ্যই রিঅ্যাক্ট করে দেবে, মানে ক্লিক করলে আমাকে কিছু একটা দেবে। তাহলে HTML ইভেন্টস কি আর জাভাস্ক্রিপ্ট ইভেন্টস কি সেটা নিশ্চয়ই লিখেছে ওরা। ওরা HTML ইভেন্ট সম্পর্কেই বলেছে, প্রথমে দেখি কি বলেছে। An HTML event can be something the browser does or something a user does. Here are the some of examples of the HTML events. An HTML web page has finished loading. An HTML input field was changed. An HTML button was clicked. So often when the event happens, we may want to do something. So JavaScript let we execute code when events are detected. মানে ইভেন্টসটা যখনই ডিটেক্টেড হবে তখনই কোডটা এক্সিকিউট করবো, তার মানে ফাংশন কল করবো সামথিং এলস, সেই জিনিসটা যেমন অন ক্লিক যেটা আছে। এবার বলছে কি, HTML allows event handler attributes with JavaScript code to be added to HTML elements. এবার এলিমেন্টস লিখে ইভেন্ট লিখেছে সাম জাভাস্ক্রিপ্ট, এটা সিঙ্গেল কোডও লেখা যায়, ডাবল কোডও লেখা যায়, কোনো অসুবিধা নেই। ইন দ্য ফলোয়িং এক্সাম্পল অন ক্লিক অ্যাট্রিবিউট, তাহলে বাটনের ক্ষেত্রে এই যে অন ক্লিক যে অ্যাট্রিবিউট সেইটা হচ্ছে তোর একটা ইভেন্ট, অন ক্লিকে তোর এইটা পুরো লিখে দিয়েছে। সো দিস দ্য টাইম ইজ অন ক্লিকে শুধু ডেট, ওই ডেমো দিয়ে পুরো ডেট লিখে দিয়েছে, ডেমোটাকে আবার দেখ নিচে পি দিয়ে ডেমো দিয়ে লিখে দিয়েছে বাটনের মধ্যে, দেখলি
এটা কিন্তু এইচটিএমএল ইভেন্ট চলছে, এখানে কোথাও দেখ স্ক্রিপ্ট কথাটা লেখা নেই। স্ক্রিপ্টের মধ্যে তাহলে আমরা কি লিখবো? স্ক্রিপ্টের মধ্যে তো ওই ফাংশনসগুলোকে লিখবো, মানে জাভা স্ক্রিপ্টের সমস্ত কোড টোডগুলোকে লিখবো, তাই তো? তা এখানে তোর এইটাই এবার এর ওপর ক্লিক করলে তবে দেখাবে ডেটটা। এবার ডেটটা দেখাচ্ছে, আমার অ্যাকচুয়ালি সিস্টেম ডেট দেখাচ্ছে। এই ডেট মানে হচ্ছে সিস্টেম ডেট দেখায়। ওই যে ডিএটি যেটা আমরা আগে নিউ করে ডেট করছিলাম, ওই একই জিনিস। এটা এখন যে টাইমটা দেখাচ্ছে সেই টাইমটা একদম তুলে নিয়ে এসে দেখিয়ে দিয়েছে, কি বার দেখিয়ে দিয়েছে, টাইম দেখিয়ে দিয়েছে, ডেটটা দেখিয়ে দিয়েছে, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম বলে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, কি বলছে? ইন দ্য এক্সাম্পল অ্যাভাভ দ্য জাভাস্ক্রিপ্ট কোড চেঞ্জেস দ্য কন্টেন্ট অফ দ্য এলিমেন্টস উইথ দ্য ডেমো। মানে ডেমো দিয়ে তো আইডিটা ওইটা আর কি, ইনার এইচটিএমএল আমাকে লিখেছি। এখানে আর একটা কী দিয়েছে দেখি, এটা ওইটাই দিয়েছে। ও দিস ডট ইনার এইচটিএমএল লিখলেও হবে, মানে ওখানে ওখানে কীরকম লেখা ছিল এইটা শুধু ইনার এইচটিএমএল লিখলে ওইখানেই লিখে দিচ্ছে, দেখেছিস? ওইখানেই লিখে দিচ্ছে। আর আগের এক্সাম্পলে কীরকম ছিল? তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে ডেমো করে লিখেছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, তার মানে এটা কি পেজে লিখবে, কেন ডেমোটা তো তোর পেজে আছে, তাই এটাকে ক্লিক করলে ওই তলায় আসছে। কিন্তু এটার ক্ষেত্রে ওখানেই লিখে দিচ্ছে, অন ক্লিকে একদম বাটনের মধ্যেই লিখে দিচ্ছে ওইটা, তাই তো? সেই কথাটাই এখানে বলেছে অ্যাকচুয়ালি। মানে শুধু দিস ডট ইনার এইচটিএমএল যদি লিখি, এটা দিস ডট ইনার এইচটিএমএল আছে, তার মানে বাটনেই লিখে দেবে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কোড ইজ অফেন কল্ড দ্য লাইন অ্যালোন। বলছে দিস ইজ মোর কমন টু সি দ্য ইভেন্ট অ্যাট্রিবিউট কলিং ফাংশনস। তোরা হয়তো টেসবুকে দেখেছিস যে এইখানে আমি যদি এটা আমার যদি ফেসবুক পেজটা খুলি এখন, এখানে আমি ধর এখানে কোনো কমেন্ট করছি, এখানে কমেন্ট সেকশানে কমেন্ট করছি, তাই তো? এখানে দেখ কমেন্টটা করছি, দেখ কী দাঁড়াচ্ছে, কমেন্টটা লিখলাম হাই বলে লিখেছি, তাই তো? তুই দেখ কমেন্টটা দেখ, এন্টার মারার সঙ্গে সঙ্গেই দেখ এখানে চলে এসেছে, এই সুমন মণ্ডল দেখাচ্ছে। পুরো পেজটা কি রিফ্রেশ হলো দেখলি? পুরো পেজটা কিন্তু রিফ্রেশ হলো না। এইখানে কিছু একটা লিখলাম হাই বলে লিখলাম, ও কিন্তু কমেন্ট এখানে চলে আসছে। দেখ পুরো পেজটা কোনো রিফ্রেশ হচ্ছে না, দেখেছিস? পুরো পেজটা রিফ্রেশ হচ্ছে না। এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এখানে লাগানো আছে অ্যাকচুয়ালি। জাভাস্ক্রিপ্টের একটা নতুন ভার্সন আছে, তার নাম হচ্ছে অ্যাজাক্স। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এটা বোঝানোর জন্য, যে পুরো পেজটা রিফ্রেশ না হয়ে তোর ওইখানে দেখিয়ে দিল। তার মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন আছে, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট বলে হয়, তার নাম হচ্ছে অ্যাজাক্স ওই জায়গায় লাগানো আছে বলে পুরো পেজকে রিফ্রেশ হতে লাগে না, ওখানেও লিখে দেয়। এইটা অ্যাকচুয়ালি সেই কারণের জন্যই দেখিয়েছে, এই যে এই এক্সাম্পলটা সেই কারণের জন্যই দেখিয়েছে। এটা কিন্তু পুরো পেজকে রিফ্রেশ করছে না, তুই কোথাও দেখবি না পেজকে রিফ্রেশ করছে, দেখ ওখানেই লিখে দিল, তাই না? কিন্তু এইটাতে কিন্তু পেজ রিফ্রেশমেন্ট হতেও পারে, পেজ রিফ্রেশ কিন্তু হতেও পারে। ঠিক আছে, যে কোনো জাভাস্ক্রিপ্টে দেখবি বেশিরভাগ ক্ষেত্রেই জাভাস্ক্রিপ্ট যেখানে লাগানো থাকবে সেখানে পেজ রিফ্রেশ হবে না। ঠিক আছে, এখানে একটা ডিসপ্লে ডেট বলে দিয়েছে ফাংশন, তা ফাংশন কল করেছে এখানে স্ক্রিপ্টের মধ্যে, এখানে আবার জাভাস্ক্রিপ্ট লেখা আছে স্ক্রিপ্টের মধ্যে, দেন ফাংশনটা কল হবে, গিয়ে তোর ওই আজকের ডেটটা দেখাবে। এগুলো অলরেডি আমি দেখে ফেলেছি আমরা। এখানে নতুন জিনিস যেটা দেখলাম, ডেট ফাংশনটা আমরা ভালো করে দেখলাম। এছাড়া কি কি ইভেন্টস হতে পারে এইটা তোরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস, বা তোর হচ্ছে আমি যখন আবার ক্লাসের এটা দেবো, রেকর্ডিংসগুলো দেবো, তখন এখান থেকে দেখতে পারিস কী কী ইভেন্টস আছে। অন চেঞ্জ ইভেন্ট আছে, তার ডেসক্রিপশন হচ্ছে অ্যান এইচটিএমএল এলিমেন্ট হ্যাজ বিন চেঞ্জড। অন ক্লিক আছে, দ্য ইউজার ক্লিক অন দ্য এইচটিএমএল এলিমেন্ট। অন মাউস ওভার আছে, অন মাউস আউট আছে, অন কি ডাউন আছে, অন লোড আছে, অন লোডে কল হতে পারে, অন কি ডাউনে কল হতে পারে, এই সমস্ত ইভেন্টসগুলো আছে। দিস ইজ দ্য নেম অফ দ্য ইভেন্টস। তোর হচ্ছে মানে এইখানে অন ক্লিক কথাটা লেখা রয়েছে না এই জায়গাতেই, এই যে এইখানে অন ক্লিক কথাটা লেখা আছে, এইখানেই তোর হচ্ছে অন মাউস ওভার লেখা যায়। দেখি লিখে কাজ করছে কিনা।
এখানে তোর এই জায়গাটা চেঞ্জ করে আমি অন মাউস ওভার করে দিলাম, রান করিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমি মাউসটাকে ক্লিক করব না, জাস্ট ওপরে নিয়ে গেলেই দেখিয়ে দেওয়া উচিত। দেখ আমি ওপরে নিয়ে যাচ্ছি, এই যে নিয়ে যাচ্ছি এবার ওপরে, দেখলি আমি কিন্তু ক্লিক হ্যাঁ করিনি। হ্যাঁ হ্যাঁ। তো দিস ইজ কল্ড অন মাউস ওভার, আমি কিন্তু ক্লিক করিনি, দিস ইজ কল্ড মাউস ওভার। তাহলেই আউটপুটটা দেখিয়ে দিচ্ছে। তো এই ধরনের ইভেন্টসগুলো আছে, আমাদেরকে মনে রাখতে হবে। সো হাউ মেনি ইভেন্টস আর দেয়ার, এখানে 1 2 3 4 5 6 সিক্স ইভেন্টস আর হিয়ার। এরপরে বলেছে হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু, জাভাস্ক্রিপ্ট কী কাজ করে সেটা দেখিয়েছে। ইভেন্ট হ্যান্ডলার ক্যান বি ইউজ টু হ্যান্ডেল অ্যান্ড ভেরিফাই ইউজার ইনপুট, ইউজার অ্যাকশনস অ্যান্ড দ্য ব্রাউজার অ্যাকশনস, থিংস দ্যাট শুড বি ডান every time at the page load, things that should be done when the page is closed, action that should be performed when a user click on an event, click on a button, uh, content that should be verified when a user inputs data, and many more. Many different methods can be used. Let the JavaScript work with the events. HTML event attributes can execute the JavaScript code directly, অবশ্যই এতক্ষণ ধরে তাই হচ্ছিল যে HTML এর মধ্যেই আমরা JavaScript লিখছি। HTML event attributes can call the JavaScript functions, সেটা আমরা অলরেডি দেখেছি। We can assign our own event handler functions to the HTML events. We can prevent events from being sent or being handled, ওগুলো দিয়েছে ওখানে। ডম পার্সার বলে আছে, ডম পার্সারটাকে আমরা যদি পড়তাম, মানে ডম বলে একটা পার্সার আছে, DOM, এই যে এই ডম পার্সার পড়লে অ্যাকচুয়ালি আমরা তখন বুঝতে পারবো ডম ইভেন্ট, নিজের ইভেন্টগুলো কী করে তৈরি করা যায়, ঠিক আছে। এখানে অনেক ডম ইভেন্ট রয়েছে, অনেক ক্লিক মাউস ইভেন্ট, এখানে ডম ইভেন্ট অনেকগুলো রয়েছে। তাহলে এইগুলোকে আমরা যদি ডিটেলসে যাই, এগুলো ডিটেলস এত গেলে তখন সিলেবাস শেষ করা যাবে না। তাহলে এইগুলো যদি ডিটেলসে যাই তখন আমরা বুঝতে পারবো যে নিজের ইভেন্ট কী করে তৈরি করা যায়। আবার আর কিছু অনেক ইভেন্ট আছে সেগুলো তোর হচ্ছে এখানে রয়েছে নামগুলো, এবং সেই ইভেন্টস আর তার রেসপেক্টে তার এক্সিকিউশনসগুলোকে এখানে লিখেছে ওরা, এবং এখানে ক্লিক করলে সেইটা সম্পর্কে যাবে এবং সেটাকে এক্সিকিউট করাবে। এটা আর একটা, ঠিক আছে। এখানে গিয়ে তোর হচ্ছে এই অন ক্লিকে তোর এটাকে কল করে দিয়েছে। এরকম অনেক ইভেন্টস আছে। এগুলোই ডমের ইভেন্টস। এখানে আর তো কিছু নেই আপাতত। তাহলে আমাদের এই পার্টটা কমপ্লিট হলো, যে জাভা ইউজ অফ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের এই পার্টটা কমপ্লিট হলো। এবার আমি চলে আসি জেডিবিসি। জেডিবিসির ফুল ফর্মটা কি? জেডিবিসি এর ফুল ফর্মটা হচ্ছে জাভা ডেটাবেস কানেক্টিভিটি। জাভা ডেটাবেস কানেক্টিভিটি। এরপরে জেএসপি টিএসপি এগুলো করতে গেলে আমাদেরকে এবার কিন্তু সার্ভার ইনস্টল করতে হবে মেশিনে। না, আমার মেশিনেও সার্ভারটা নেই। এই জাভা বিন করতে গেলে জেডিবিসি আপাতত সার্ভার লাগবে না সাধারণত মনে হচ্ছে। মানে জেডিবিসি থেকে এই জায়গা থেকে যদি মানে এই তিনটে যে পার্ট আছে, এই তিনটে পার্ট আমাকে দেখাতে গেলে আমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো উইদাউট দ্যাট কিন্তু করা যাবে না। কি সফটওয়্যার লাগবে? মানে মেশিনটাকে সেই মতো করে তুলতে হবে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই তিনটে পার্ট হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভান্স আবার কোর পার্ট, ঠিক আছে। এই তিনটে পার্ট আমাদেরকে দেখাতে গেলে মেশিনটাকে সেই মতো করে তুলতে হবে। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি জাভা ডেটাবেস কানেক্টিভিটি, যেটা আমাদেরকে ইনস্টল করতে হবে, অ্যাপাচে সার্ভার ইনস্টল করতে হবে, ঠিক আছে। উইদাউট অ্যাপাচে সার্ভার আমরা কিন্তু এই কাজগুলোকে করতে পারবো না, ঠিক আছে। তাহলে অ্যাপাচে সার্ভার ইনস্টল করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে এইটা। তাহলে দেখি আমার মেশিনে অ্যাপাচে সার্ভার আছে কি না।
সফটওয়্যারটা যদি না থাকে তাহলে আমার মনে হচ্ছে না আছে বলে, তা নামাতে হবে, ডাউনলোড করতে হবে, না অ্যাপাচে সার্ভারটা ডাউনলোড করতে হবে। অ্যাপাচে সার্ভার ডাউনলোড ফর উইন্ডোজ। এটা কোথায়? ডাউনলোডস, ডাউনলোডিং দ্য অ্যাপাচে সার্ভার রিলিজ, এই যে এইটা না, লেটেস্ট ভার্সন, লেটেস্ট ভার্সন স্টেবল রিলিজ লেটেস্ট ভার্সন 7/8/2020। দেখি এটা নামিয়ে কি দাঁড়াচ্ছে, কোথায় আসলো এটা? এটাই হচ্ছে লেটেস্ট ভার্সন। কোনটা নামাতে হবে? এটা নামাতে হবে, যে কোনো একটা, এইটা টার ডিজেটটা নামিয়ে নিলাম, এই যে নামছে। তো আছে 8.9, 8.9 MB, খুব বেশি বড় না। ডাউনলোড হয়ে গেছে। গিয়ে আপাতত আমাদের আপাতত আমার সফটওয়্যার ফোল্ডারেই রাখছি। অ্যাপাচে সার্ভার এক্সট্র্যাক্ট করে নিই এটাকে। উইন্ডোজ Win32, বাট এটাই তো কিরকম একটা লাগছে দেখতে এটা। অ্যাপাচে এইচটিটিপি সার্ভার, এইচটিটিপি সার্ভার, এইচটিটিপি ডিটি কি লিখেছে? টেস্ট, সি প্রোগ্রামিং লেখা রয়েছে। বিল্ড, না ঠিকঠাক তো লাগছে না। Install the Apache web server for Windows. জ্যাম্পটা নাবি না, ওয়াম্প বা জ্যাম্পটা, সেখানে ডেটাবেস লাগবে, ডেটাবেসটা আলাদা করে ইনস্টল করতে চাইছিলাম। extract the files, download the files, zip version এখান থেকে নামাতে বলছে। এটা কি ওইটাই খুলছে? এই তো। এটা কত নেমেছে আমাদের? কত নেমেছিল এটা? HTTPD 2.4.46, HTTPD 2.4.46 একই তো। এইটা আবার দেখাচ্ছে Win32 জন্য। এইটাকেই নামাই দেখি আর একবার করে। ও এইটা নয় ঠিকই, এটা
এটা আছে 32 বিট ভার্সনের জন্য। এটা এটা আছে 32 বিট ভার্সনের জন্য। প্লাস 64 বিট ভার্সন। হয়ে গেছে। তাহলে এই লিঙ্কটা অনেকটা ইউজফুল লাগলো আমাদের কাছে। এই লিঙ্কটা আমাদের কাছে ইউজফুল লাগলো, এটাকে আমি কপি করে এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাপাচে সার্ভার লিঙ্ক। হাউ টু ইনস্টল অ্যাপাচে সার্ভার। এটা প্রথমে বলেছে এটাকে সি ড্রাইভে রাখতে, সো সি ড্রাইভে আমি রাখছি না আপাতত। এখানে বলছে উই ইনস্টল দ্য অ্যাপাচে সার্ভার, সো এক্সট্রাক্ট দ্য জিপ at to drive, and Apache can be installed anywhere from the system, so you will change your VS root, unzip the location such as তো ও যে কোনো জায়গায় আনজিপ করা যেতে পারে, সো অসুবিধা নেই। আমি এখানে আনজিপ করে নিচ্ছি। এই তো অ্যাপাচে 24 রিডমি দিয়েছে, ঠিক আছে। এই তো বিন আছে, ইনক্লুড আছে, লিব আছে, এই তো এটা ঠিকঠাক ভার্সন আছে, কনফ আছে। এবার কি বলছে, বলছে যে অ্যাপাচি ইজ কনফিগার্ড উইথ দ্য টেক্সট conf.httpd.conf, এটাকে আমাকে মনে রাখতে হবে। আমি দেখি কনফের মধ্যে httpd.conf, এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে খুলি। এইটাকে আমাকে অ্যাকচুয়ালি কনফিগার করতে হবে, মানে এটা কোন পাথে চলবে না চলবে সেইগুলো এখানে লেখা থাকে, ঠিক আছে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোর পোর্ট নাম্বার, মানে 80 কোথায় আছে, 80 পোর্টে সাধারণত লেখা থাকে। এই যে লিসেন হচ্ছে 80 পোর্ট, এটা কোথায় যাচ্ছে, এটা এইখানে, এটা 80 পোর্টে অ্যাকচুয়ালি এইচটিটিপিটা চলে। সুতরাং আমি এই পোর্টটাকে চেঞ্জ করে 81 করে দিলাম, ঠিক আছে। পোর্ট নাম্বার কি করে চেঞ্জ করতে হয় দেখে নিয়েছি নিশ্চয়ই, ওটাকে 81 করে দিলাম, ঠিক আছে। গেল। এবার হচ্ছে লাইন 60, লিসেনটাকে 80টাকে ওরা 60 করে দিতে বলছে, আমরা 81 করে দিয়েছি, অসুবিধা নেই। এবার হচ্ছে অ্যালাউ অ্যাক্সেস, গেল। স্টার্ট টেস্ট ইউর ইনস্টলেশন, আমাদের কি বলছে বিনসে গিয়ে এটাকে চালিয়ে দিতে হবে, তাহলে সার্ভারটা চালু হয়ে যাবে। হাউ টু রান সার্ভার, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে, এর বিনসে যেতে হবে, গিয়ে রাইট ক্লিক করে পাওয়ার শেলে, মানে হচ্ছে ব্ল্যাক স্ক্রিনে চলে আসলাম। ওরা কি বলতে চাইছে যে বিনে গিয়ে শুধু httpd, আমি তো বিনে চলে গেছি, আমি তো এখানে চলে এসেছি, এখানে জাস্ট -t লেখা দেখতে পাচ্ছিস না, -t লেখা আছে, ঠিক আছে, যে -t লেখা আছে। দেখি এন্টার মারলে কি হয়, এটা এরার খাচ্ছে। কি বলছে, দ্য httpd কমান্ড নট ফাউন্ড, কেন, আর কি করতে বলেছিল, এখানে অনেক কিছু করতে বলেছিল। বলছে দেয়ার ইজ এ সেভারাল লাইন্স টু চেঞ্জ দ্য প্রোডাকশন এনভায়রনমেন্ট, লিসেন অল দ্য রিকোয়েস্ট টু পোর্ট 80, সো লাইন 60, তো এনেবল মোড রিরাইট বাই রিমুভিং দ্য, এত ও ঠিক আছে, সার্ভার নেম এত, চেঞ্জ দ্য ওয়েব রুট, এখানে গেল, গিয়ে ওরা এটা গেল,
ওয়েব রুট চেঞ্জ করে ডিরেক্টরি ওয়েব পেজেস। Your configuration is now tested. Open your command box, start run cmd. Then if it should the syntax okay. If not, then configuration error and until none appears. Install the Windows service. এটা কি দিয়েছে? HTTPD is not recognized. HTTPD is not recognized. HTTPD কে install কি দিচ্ছে? HTTP not recognized. দেখি এখানে ফাইলটাতে HTTP কি আছে? HTTP, হ্যাঁ HTTP আছে তো, এটা চিনতে পারছে না কেন? ওই পাথেই আছি তো, ওই পাথেই তো আছি, বাট চিনতে পারছে না। HTTP t মানে .exe আমি যদি এটাকে ডবল ক্লিক করি কি দাঁড়াচ্ছে? বেরিয়ে চলে যাচ্ছে। এরকম তো হওয়ার কারণ নেই। এক্সট্র্যাক্ট তো জাস্ট নর্মাল, আর তো কিছু না। অল ইন ওয়ান প্যাকেজ বলে জ্যাম্প বলে একটা সার্ভার আছে, ওয়্যাম্প বলে একটা সার্ভার। জ্যাম্প হচ্ছে তোর লিনাক্সের জন্য, ওয়্যাম্প হচ্ছে তোর উইন্ডোজের জন্য। তার মধ্যে ওই মাইএসকিউএল টাইএসকিউএল পিএইচপি মাইএসকিউএল এগুলো সব ঢুকে যায় ওর মধ্যে একসঙ্গে। তো আমি ওইটা ইনস্টল করলাম না, না ইনস্টল করে শুধু সার্ভারটা ইনস্টল করছি, মানে অনলি তোর হচ্ছে এই সার্ভারটা অ্যাপাচে সার্ভার। ইনস্টলের কিছু নেই, জাস্ট ওটাকে মানে তো জাস্ট ওইটাকে এতে করা, আর কিছুই না। সার্ভারটাকে রান করাতে হবে, এরকম লোকাল হোস্ট করে যখন চালাতে পারবো। ক্রিয়েট দ্য নেম, মানে এখানে আরেকটা কিছু বলেছে যেটা আমি করছি না। এই যে এইটা, এটা কোথায় বলেছে? চেঞ্জ দ্য পেজ রুট, এটা htdocs এর এখানে htdocs বলে এই যে রয়েছে। গিয়ে এখানে ওয়েব পেজে, হ্যাঁ ওয়েব পেজে কিছু একটা করতে বলেছে। এটাকে ওপেন করি, হ্যাঁ ইট ওয়ার্কস বলছে। htdocs.html, এটা কি করতে হবে এখানে? It go to the folder the another device to partition. You make the backup reinstallation for the purpose. You create a folder web pages and change the http conf.d accordingly. এখানে কোন কি চেঞ্জ করব? তো কিছু চেঞ্জ করার নেই। ও 80 পোর্টটা কি 80 পোর্টটা ক জায়গায় চেঞ্জ করতে হতো? 80 পোর্টটা এখানেই তো শুধু জানি। দাঁড়া এটাকে একটু ছোট করে নি, এটা দেখা যাচ্ছে না কিচ্ছু। ও এই যে সে এইচভি রুটটা এখানে রয়েছে, সেই জন্য ওটা ও চালাতে পারছে না। এটা 81 করে দিয়েছি, আর কোনো জায়গায় চেঞ্জেস নেই। বুঝতে পেরেছো? ওই এইচপি রুটটা একটু গন্ডগোল করে গেছে। আর কোথাও চেঞ্জেস আপাতত নেই। এই যে এইখানে দেখ, এইখানে আমাদের একটা ছিল। ওহো কোথায় যাচ্ছে বারবার? এই যে রুটটা কোথায় হবে? রুটটা অ্যাপাচে কোথায় একটা দিয়েছে, ঠিক আছে? এইটা ওরা চেঞ্জ করতে বলছিল, যে ওরা ওখানে এই যে এসভি রুটটা চেঞ্জ করতে বলছিল। ইউ উইল চেঞ্জ এসভি রুট সাচ অ্যাজ এত। তার মানে এই অ্যাপাচে 24 কত অবধি আছে? এটার মধ্যে গিয়ে
এইটার মধ্যে, তাহলে এই পাথটাকে আমাকে ওখানে দিতে হবে এবং পাথটাতে মেক শিওর রাখতে হবে যে কোনো স্পেস না থাকে, এইটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কোনো স্পেস নেই তো এখানে, কোনো স্পেস নেই, তাহলে আশা করছি এবার এটাকে বন্ধ করে এবার যদি আমি চালাই এর বিনসের মধ্যে গিয়ে, ওটা সেভ হয়নি তো, সেভ হয়েছে, সেভ হয়ে গেছে। httpd-t তাতেও তো বলছে কি, ওহো সরি 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 সরি, এটা ডট স্ল্যাশ এরকম দিতে হবে নাকি? বলছে ক্যান নট নেম সার্ভার ডিরেক্টলি সাপ্রেস দ্য মেসেজ, সিনট্যাক্স ইজ ওকে। ওই তো সিনট্যাক্স ওকে দিয়ে দিয়েছে, এই তো, তার মানে এটা মানে চলতে শুরু করলো নাকি? সিনট্যাক্স ইজ ওকে, কুড নট রিলায়েবল দিয়ে আমি এটাকে অফ করি। তাহলে আমি এখানে একটা বলেছে পেজ সোর্সটা চেঞ্জ করার দরকার পড়তো না, কেন যে চেঞ্জ করতে হচ্ছে বুঝলাম না। ঠিক আছে, দেখছি এটা হচ্ছে এই জিনিসটা আমি যদি লিখি ব্রাউজারে, তাহলে সার্ভারটা চলছে কিনা আমি বুঝতে পারবো। না, সার্ভার তো চলছে না, বাট এটা কি দিচ্ছে, could not really determine the server full qualified path name using eto the server name directly globally suppress the message। এখানে বলছে সার্ভার নেম, এখানে কি দেখাবে বলেছিল এটা করলে, এটা করলে দেখাবে বলেছিল, এই যে বলছে it should say the syntax okay, if not then correct the until none of এতো। ঠিক আছে, এটা আপাতত আমি অফ করছি। ও বাবা, এটা কন্ট্রোল সি দিয়ে টি দিয়ে কিছুতে অফ হয় না, ও কন্ট্রোল সিতে অফ হয়েছে। এই হচ্ছে প্রথম কথা, আমি এইখানে যেটা চেঞ্জ করেছিলাম সেটা ফিরিয়ে দিই এসভি রুটটাকে, দেখি কি দেয়। চালাবো কোনটা আমি, এইটা। এই যে is server root must be a valid directory, it's an error, server root must be a valid directory। তাহলে এটাকে আমি ফিরিয়ে দিলাম আবার আগের জায়গায়, তাহলে এইটা আমাদের ঠিকই ছিল, এটা আমি ফিরিয়ে দিলাম আবার আগের জায়গায়। এটাকে ফিরিয়ে দিয়ে আবার চালানোর চেষ্টা করছি। এবার বলছে যে কুড নট সার্টিফাইড, হ্যাঁ তো দেখি কোনো টাস্ক ম্যানেজারে কোনো প্রসেস শুরু হয়েছে কিনা, নতুন কোনো প্রসেস, ফিল্মোরা চলছে, শেলের মধ্যেই যে অ্যাপাচে সার্ভার চলছে। ওহো, দুটো চালু হয়ে গেছে রে, দুটো চালু হয়ে গেছে, যে অ্যাপাচে সার্ভার এইচটিটিপি দুটো চালু হয়ে গেছে। কোনটা, দুটোই আপাতত অফ করছি। এনটাক্স, এটা কি অফ হলো? হ্যাঁ, এটাই অফ হয়েছে। ও, একটা চালানো মানে দুটোই চালানো, ঠিক আছে। তাহলে এখানে চালালাম, এখানে আমার চলে আসলো এই যে এইচটিটিপি সার্ভার। তোর হচ্ছে এটাকে অফ করা মানে এখান থেকে জাস্ট এনটাক্স করা মানেই এখান থেকে অফ হয়ে যাচ্ছে। অফ হয়েছে? ও না, এনটাক্স হয়নি, তাহলে এনটাক্স অফ হয়ে গেছে, এই যে চলে এসছে। ঠিক আছে, আর এখানে তার মানে আর কিছু নেই কনসোলে।
তাহলে এইটা হচ্ছে একটা জিনিস, সার্ভারটা চলছে, কিন্তু সার্ভারটা চলছে, তাহলে এবার কি বলছে? না, ও কম টেস্ট ভ্যালিডিটি আমাকে এইটা লিখতে বলেছিল, কিন্তু আমি লিখলাম হচ্ছে শুধু এইচটিটিপি, শুধু এইচটিটিপি সার্ভার। তাহলে এটাকে আমি অফ করে দিচ্ছি, অফ হয়ে গেছে। এবার আমি এইটা লিখলাম, এটা হচ্ছে ডট স্ল্যাশ দিতে হবে, সেই জন্য ওটা এরারটা দিচ্ছিল। সিনট্যাক্স ওকে আছে, তার মানে এটা ঠিক আছে, কিন্তু এইখানে একটা কেন দিচ্ছে এটা সেটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটা পরে দেখছি আমি। তাহলে এইটা সিনট্যাক্স ওকে আছে, তাহলে বলছি ইনস্টল দ্য ওয়েব সার্ভিস, তাহলে সার্ভিস ইনস্টল করতে বলছে কিছু, তাহলে সেটা ইনস্টল করতে কে ইনস্টল কি দেয় দেখি। বলছে সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য স্পেসিফাইড পাস। তো কি চলছে না, চলছে না। তো এটা এটা কি বলছে? বলছে দ্য ইজিয়েস্ট ওয়ে টু স্টার্ট দ্য অ্যাপাচে টু অ্যাড অ্যাজ ইটস ওয়েব উইন্ডোজ সার্ভিস, ওপেন দ্য নিউ কমান্ড অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড উইন্ডো অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। ও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুলতে হবে, এটা তো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুলছে না। তাহলে সিএমডি, এটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এবার এই পাথে চলে যেতে হবে, এই বিনের পাথে, বিনের পাথে চলে যেতে হবে সিডি করে, জি ড্রাইভ। এসে গেলাম, এখানে লিখতে হবে এই কথাটা, installing the HT4 services, the successfully installed, testing the conf d, error reported where you must be corrected before the service started, ওই সার্ভার নেম দিয়ে ওটা দিয়েছে, ডোমেন নেম। এবার হচ্ছে আমাকে কি বলছে, ক্রিয়েট দ্য ফাইল নেম আইদার দ্য htdocs or to web pages, properly working, then enter this address, কোথায় লিখবো, এখানে। সার্ভারটা তো রিচ হচ্ছে না, রিচ হচ্ছে না কেন? এই একটা সার্ভার চালানো মানে না খুব চাপের ব্যাপার, সার্ভারটা রিচ হচ্ছে না। ওয়ার্ম সার্ভারে হবে না? হ্যাঁ, ওয়ার্ম সার্ভারে হবে না? না সার্ভার করতেই হবে এবার, মানে এবার তো ওয়েব সার্ভার, অ্যাডভান্স যাওয়া মানেই তো তোর ওয়েব সার্ভার না। ও এইটা লিখতে হবে, ও এইটা লিখতে হবে, বলছে অল্টারনেটিভলি টু স্টার্ট আপ ম্যানুয়াল দ্য অ্যাপাচে কমান্ড ইজ নেট স্টার্ট অ্যাপাচে 4 2.4, বলছে ওপেন দ্য তো administrative tools and the services, তো and set the automatic when every time you boost, otherwise alternatively set your startup, ও startup সেট করার কোনো রকম দরকার নেই। You create your index.html in the Apache web page, either the htdocs or the এতো, এটা d ডট এই কোলনটা কোথা থেকে দিয়েছে, এখানে একটা বলছে যে, এটা বলছে যে পেজ রুটস, এটা কোথায় আছে বাই ডিফল্ট দ্য পেজ, এইটা কোথায় লেখা, কনভ ডিতে লেখা আছে না, কনভ ডিটা, আর আবার সব হচ্ছে এই কনভ ডিটা হচ্ছে মেন, এইটা হচ্ছে মেন, বুঝেছিস? এইখানে সব লেখা থাকে, এইটা হচ্ছে মেন, এইটা কোথাও এটা লেখা আছে দেখি, না লেখা নেই তো, লিখতে হবে তাহলে এটা। এইচটি ডক্স একটা ফাইল আছে স্যার। htdocs এ লিখেছে এই যে বাই ডিফল্ট দ্য অ্যাপাচে রিটার্নস দ্য ফাইল ফাউন্ড ইন দ্য এতো folder. It is good to use the folder of the another device on the partition of to make
এতটা, সো ইউ উইল ক্রিয়েট দ্য এত অ্যান্ড চেঞ্জ দ্য htdocs অ্যাকর্ডিংলি। এবার এইটা এখানে চেঞ্জ করা যায়, দাঁড়া, চেঞ্জ তো করা যাবে রে বাবা। এটা এই যে সার্ভার রুটটা এইখান থেকে গিয়ে এসে htdocs এ যাচ্ছে, এই যে দেখেছিস, এই যে htdocs এ যাচ্ছে। htdocs এ কি লেখা আছে, আমাদের htdocs এ একটা ফাইল আছে, এই যে htdocs এ একটা ফাইল রয়েছে index.html। এইটা দেখলেই তো এটাই তো মানে চলে আসা উচিত ওখানে। অ্যাকচুয়ালি এইখানে না, অ্যাকচুয়ালি এইটা এতটা বড় নিয়েছে, এই যা হয়ে গেছে মুশকিল। এইটা এইখানে রাখা যাবে না অ্যাকচুয়ালি, এইটা দাঁড়া, এটার জন্যই মুশকিলটা হচ্ছে। এটা বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিই। এটা প্রপার ওয়েতে হচ্ছে না বিকজ এটা এত এর মধ্যে রয়েছে। এটা কপি করে না আমি শুধু জাস্ট ডি ড্রাইভের এইখানে রাখলাম, জি ড্রাইভে জাস্ট এখানে রাখলাম, এই যে অ্যাপাচে 24। তাহলে এই পাথটা নর্মাল এই পাথ হবে। এটা কপি করে আমাকে কোথায় দিতে হবে, কনফের এইচটিটিপিডি এর মধ্যে। এইটাও কিন্তু একটা শেখার জিনিস, মানে এই জিনিসটা না হলে কিন্তু আর সার্ভারটা চলবে না, উইদাউট সার্ভার কিছু করা যাবে না, ঠিক আছে। এটা গেল। এবার আপাতত এটা ওপেনে থাকুক, সেভ করে নিয়েছি। তা আমরা দেখি যদি এবার ওই টি কথাটা লিখি তাহলে কিরকম দেখাচ্ছে। বলছে could not reliably determine the server full qualified না path name using এত the server name globally separates the message। এইটার জন্য অ্যাকচুয়ালি গন্ডগোল হচ্ছে। সিনট্যাক্স ওকে দিচ্ছে ঠিক আছে, এইটার জন্যই কোথাও এটা গন্ডগোল দিচ্ছে। এইটাই তো, আর তো কিছু চেঞ্জেস করতে হয় না। ওইখানে একটা এইচটিটিপিডি আছে, এটা কি বলছে, ও এটা ওখানে গিয়ে ফেলেছে। ও লিসেন এখানে 80 হয়ে গেল কি করে, আমি তো এখানে 81 লিখে আসলাম। যা বাবা, এটা যে আমি 81 লিখে আসলাম এখানে, এই সেভ হয়নি। এটা 81 লিখে আসলাম, এখানেও 81 লিখে আসতে হয় নাকি? এখানে সিনট্যাক্স ওকে দিচ্ছে বাট এখানে একটা মুশকিল করে দিচ্ছে। এটা কি দিলে এবার, বাট এটা লিসেন 80 কেন দিচ্ছে, আমি তো 81 করে দিচ্ছি পোর্টটাকে। ওহো সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। এইটা চালালাম, এটা চালানোর জন্য তো জাস্ট নর্মাল এটা লিখলেও হয়। এখানে ওরা লিখেছে কি, ওরা লিখেছে শুধুমাত্র এইটা, শুধু এইটা। এটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট 80 ফুটকে বোঝায়, সেই জন্য ও লোকাল হোস্টটা চিনতে পারছে না। এটা বাই ডিফল্ট অ্যাকচুয়ালি 80 পোর্টকে বোঝায়, এটা কোলন দিয়ে 81 দিতে হবে। এই তো ইট ওয়ার্কস, ওটা বাই ডিফল্ট 80 পোর্টকে বোঝায়, সেই জন্য ওটা গন্ডগোল করছিল। তাহলে কি করতে হবে তোদেরকে, আমি এই সফটওয়্যারটা কোথায় পাঠাবো, অন ক্লাউডে পাঠিয়ে দেবো নাকি, না এখানে পাঠিয়ে দেবো? এইখানে পাঠিয়ে দিচ্ছি সফটওয়্যারটা। সফটওয়্যারটা আছে আমার, সফটওয়্যার অ্যাপ আছে এইটা। তো এটা সবই 64 বিট মেশিন সবার। হ্যাঁ, তাহলে কি করবি? আমি বলছি স্যার ওয়ার্ম সার্ভারে কানেক্ট করলে হবে না? সার্ভার হ্যাঁ কানেক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ম সার্ভার কানেক্ট করলে হবে না? এটা অ্যাপাচি এতে এখানে কি সার্ভারে?
ওয়ার্ম ওয়ার্ম সার্ভার। সার্ভার। ওয়ান সার্ভারটা কি? আরে ওয়ার্মস জ্যাম ওয়ার্ম তো ওয়ার্ম ওয়ার্ম। এখানে সার্ভার কানেক্ট করি। ওয়ান্স মানে জ্যাম্প ওয়ার্ম সার্ভার? তো ওয়ার্ম স্যার। হ্যাঁ 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 জ্যাম হ্যাঁ হ্যাঁ ওয়ান্স জ্যাম্প, এই জ্যাম্প সার্ভারটা এক্স এক্স এ এম পি হ্যাঁ 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 জ্যাম হ্যাঁ। আর ওয়ার্ম। বা ওয়্যাম্প, ডাব্লিউ এ এম পি, ওয়্যাম্প। হ্যাঁ, তোর কাছে কি আছে এটা? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে জ্যামটা আছে, ওয়ার্মটা আছে, ওয়ার্মটা আছে। জ্যাম্পটা আছে না ওয়্যাম্পটা আছে? ওয়্যাম্পটা হচ্ছে উইন্ডোজের জন্য, জ্যাম্পটা হচ্ছে তোর লিনাক্সের জন্য। না জ্যামটা হ্যাঁ আছে। ওই জ্যাম্পটা ইনস্টল করলেও হবে, হ্যাঁ ওটা করলেও হবে। ওটা কিন্তু ওটা কি ইউজ করতে পারিস ওটা কি তো ঠিকঠাক উইন্ডোজ। করে? হ্যাঁ সার্ভার কানেক্ট হ্যাঁ, আছে, করে নেবো। মানে ওটা চালিয়েছিস, প্রোগ্রাম চালিয়েছিস কি ওটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ করছিলাম মানে তোর হচ্ছে প্রোগ্রাম, মানে ওইটা পিএইচপি, ওই দুবাদা যে প্রজেক্ট করেছিল ওইখানে সে পিএইচপির জন্য করেছিলিস, ঠিক আছে। পিএইচপি এইটা অ্যাকচুয়ালি কি, এই হ্যাঁ, জ্যাম্পের ফুল ফর্মটা কি? এক্স ফর লিনাক্স, এ ফর অ্যাপাচে, এম ফর মাইএসকিউএল, পি ফর পিএইচপি। আচ্ছা কি হচ্ছে পিএইচপি? এইটা মানে হচ্ছে এই যে এক্স ফর অ্যাপাচে, এই এক্স ফর লিনাক্স, এ ফর অ্যাপাচে, এম ফর মাইএসকিউএল, পি ফর পিএইচপি। এইটা হচ্ছে জ্যাম্প সার্ভার। যে জ্যাম্পের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, অ্যাকচুয়ালি জ্যাম্পটা একটা পুরো প্যাকেজের মধ্যে থাকে। আমি এটা জ্যাম থেকে বেরিয়ে অনলি সার্ভারটাকে নিলাম, হুম কোনো ব্যাপার না। তোরা এইটাই কর, তোর কাছে জ্যাম থাকলেও কোনো অসুবিধা নেই। তুই এইটাকে কি করবি, এটা তো ইনস্টল করার কিছু নেই, এটাকে জাস্ট তুই কপি পেস্ট করবি। তোর কাজটা কি হলো, প্রথম কাজ কপি পেস্ট করা। কপি পেস্ট করে সেটাকে তুই এক্সট্র্যাক্ট করবি। তাহলে স্টেপটা কি? হুম স্টেপ হচ্ছে প্রথমে এক্সট্র্যাক্ট, 1 নম্বর হচ্ছে প্রথমে এক্সট্র্যাক্ট, 2 নম্বর হচ্ছে তোর গো টু convd, তাই তো? কোথায় গেলাম আমরা? convd তে গেলাম, তাই তো? ওহো, প্যানটা খুলছে কেন? অ্যাপাচে কোথায় গেল? যে এটা গেলাম আমরা হচ্ছে তোর এই অ্যাপাচে 24 এর আন্ডারে আমরা গেলাম কনফে, মানে কনফ মিন্স কনফিগারেশন। তাহলে গো টু conf ফোল্ডার, তাই তো? এবার হচ্ছে গিয়ে এখানে গিয়ে কি করতে হবে? 3 নম্বর কাজ, ওপেন কাকে খুলবো? httpd.conf একে ওপেন করব। ওপেন করে 4 হচ্ছে চেঞ্জ করব কোনটা? এই যে এখানে আছে নিশ্চয়ই, না এখানে নেই, বন্ধ করে দিয়েছি আমি। এখানে চেঞ্জ করব হচ্ছে এই তোর হচ্ছে এইটা এসভি রুটটা চেঞ্জ করে কি দেবো? চেঞ্জ করে তোর যেরকম থাকবে, আমার এখানে যেমন জি কোলন অ্যাপাচে 24, যেরকম যার থাকবে ওইটুকানি দিতে হবে, ঠিক আছে? ওটা দেখে নিবি তুই কোথায় আছে। আর কি চেঞ্জ করতে হবে? চেঞ্জ পোর্ট নাম্বার, পোর্ট নাম্বার 8281, ব্যাস। এরপর কি কাজ? এরপর হচ্ছে 6 তোর হচ্ছে গো টু বিন ফোল্ডার, 7 রাইট ./http d শুধু এইটুকানি লিখলেই হবে, ঠিক আছে? এইটুকানি লিখলেই হবে। তারপরে 8 ওপেন brow ব্রাউজার 9 তোর হচ্ছে ইন দ্য ইউআরএল রাইট http কি লিখেছিলাম আমরা? 81 http
HTTP লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখেছি, দাঁড়া আমি একটু ওইখানে এই যে HTTP এটা কপি করে নিই, কপি করে নিলাম। এটা হবে না, এটা দিয়ে কোলন দিয়ে 81 লিখতে হবে। ওইটা দেওয়া মানে ও হচ্ছে বাই ডিফল্ট 80 পোর্টকে হিট করছিল, তাহলে ওটা আমি দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, হলো? এবার আমি তোকে দেখাতে পারি যে কি করে উইথ দ্য হেল্প অফ সার্ভারটা এখন চলছে, তো এইখানে দেখ সার্ভারটা চলছে, যে সার্ভারটা চলছে, ঠিক আছে? এবার আমি তোকে দেখাতে পারি যে আমরা যে প্রোগ্রামগুলো করেছিলাম সেই প্রোগ্রামগুলো সার্ভার দিয়ে থ্রু দিয়ে কী করে চালানো যেতে পারে। সার্ভার আমার কাছে এসে গেছে। আমরা কি প্রোগ্রাম করেছিলাম, আমরা তোর প্রোগ্রাম করেছিলাম গতদিন একটা প্রোগ্রাম করেছিলাম, এই প্রোগ্রামটা সেলসিয়াস টু ফারেনহাইট, তাই না? সেলসিয়াস টু ফারেনহাইট করেছিলাম। তাহলে সেলসিয়াস টু ফারেনহাইট এই যে প্রোগ্রামটাকে আমরা কোথায় গিয়ে রাখবো, এখন আমি আপাতত জি ড্রাইভে রেখেছি। তোর হচ্ছে অ্যাপাচে 24 জি ড্রাইভে গিয়ে আমাকে এইচটি ডক্সে গিয়ে ফেলে দিতে হবে, জাস্ট নাথিং এলস। এইচটি ডক্সে গিয়ে ফেলে দিতে হবে। আমি এখানে .txt করেছিলাম তোদেরকে দেখানোর জন্য, ব্যাস। এবার আমি এখানে এবার এটা কল করব কি করে? বাই ডিফল্ট ও অ্যাকচুয়ালি index.html কে কল করে বাই ডিফল্ট, ঠিক আছে? ও সরি, এখানে কি করব, এখানে একটা ফোল্ডার করে নেব কি C2 সেলসিয়াস টু ফারেনহাইট C2F, একটা ফোল্ডার করলাম 2F, ঠিক আছে? C2F একটা ফোল্ডার করলাম এবং C2F এর মধ্যে আমি এটা রাখছি, ঠিক আছে? তাহলে আমি এটাকে এখান থেকে চালাবো কি করে? ওইখানে ফেলা মানে কিন্তু ডিপ্লয় হয়ে গেছে, হ্যাঁ? এটা এবার হচ্ছে তো /C2F /celsius.fahrenheit, মানে যে এটা লেখা আছে HTML। কি হলো, নো ইউআরএল ফাইন্ড দিল কেন? এইভাবেই তো লেখে। দাঁড়া, এইগুলোই হচ্ছে সমস্যা। এইগুলোকে ওভারকাম করতে পারলে এটা তো ইট ওয়ার্কস, এইটা দিচ্ছে। তাহলে আমি আপাতত এইটাকে যদি আমি এখানে রাখি, এইখানে রাখি, স্ল্যাশ, বাবা এরকম কেন হচ্ছে? যাবা, তাহলে তো আলটিমেটলি তো আমার উদ্দেশ্যটা কিছু দাঁড়ালো না। মানে আমার শুধু সার্ভারটা চলছে, ঠিক আছে, আমার এইটা দেখাচ্ছে, ঠিক আছে, এটা যদি এন্টার মারি ইট ওয়ার্কস দিচ্ছে, বিকজ এখানে সেটা লেখা আছে বলে। আমি নতুন কিছু ফেললে না হলে তো মুশকিল। এটা ইট ওয়ার্কস লেখা আছে, এটা যদি আমি আবার চেঞ্জ করি, তাহলে এটাকে রিফ্রেশ করলে কি চেঞ্জ হচ্ছে? না, এটা রিফ্রেশ করলে তো চেঞ্জ হচ্ছে না। সার্ভারটা কি আবার করে চালাতে হবে? দেখি তো, দাঁড়া। এটা নতুন ফেললাম তো, সার্ভারটা মনে হচ্ছে আরেকবার করে চালাতে হবে। ও, সার্ভারটা তো অফ হয়ে গেছে দেখছি, চলছে না তো। সার্ভার অফ হয়ে গেছে। হ্যাঁ, সার্ভার অফ হয়ে গেছে। সার্ভারটা তো অফ হয়ে গেছে দেখছি। এটা এখান থেকে বেরোতে গেলে দাঁড়া, আমাদেরকে এখানে যেতে হবে। -t তো দেওয়ার দরকার নেই।
চালু হয়েছে, চেঞ্জ হয়েছে। আমি যদি এবার ওখানে সেলসিয়াস টু ফারেনহাইট কথাটা লিখি, কোথায় গেল htdocs, এই তো, তাহলে আসছে। তাহলে এটা বাইরে লিখলে আসছে, আমি এটা ভিতরে লিখেছি, মানে এটা হচ্ছে C2F প্রোগ্রামটা। তাহলে C2F প্রোগ্রামটা লিখলে আমাকে এখানে লিখতে হবে কি, প্রথমে লিখতে হবে C2F স্ল্যাশ এইটা ডট HTML, এই তো এটাতেও আসছে। তার মানে এইভাবে করবো। এটা অ্যাকচুয়ালি তখন ডিপ্লয় করা হয়নি তো, মানে ফেলে ওটাকে সার্ভারটাকে বন্ধ করে আবার চালাতে হবে। সার্ভারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছিলো, এবার চলছে ঠিকঠাক করে, এই যে চলছে এবার ঠিক আছে। অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছিলো তাই ওটা প্রবলেম দিচ্ছিল। ঠিক আছে, আমি এখানে মানে এটা তো ইনস্ট্যান্স ডিপ্লয় হওয়া উচিত, মানে আমি যদি এখানে চেঞ্জ করি, ধর আমি চেঞ্জ করেছি অনেকগুলো কোলন দিচ্ছি, তাহলে তো সার্ভারে এখানে আপনা আপনি তোর হচ্ছে চেঞ্জ হয়ে যাওয়ার কথা। রিফ্রেশ, এই তো চেঞ্জ হয়েছে এবার, দেখ এখানে পড়েছে, এতগুলো ছিল না। তাহলে ঠিকঠাক সার্ভার চলছে। তাহলে আমাকে সার্ভার কি করে চালাতে হবে আর কিভাবে রান করাতে হবে বুঝতে পারছিস প্রোগ্রামগুলো, এইখানে গিয়ে লিখতে হবে। এবার দেখ, এবারে আমি যখনই প্রোগ্রাম লিখবো এই htdocs-এর মধ্যে একটা ফোল্ডার করে নেবো, সেই ফোল্ডারে হচ্ছে ওইটাকে ফেলবো। ঠিক আছে, আমি যদি এইটাকে index.html নাম দিতাম, আমি যদি এটাকে index.html নাম দিতাম, index.html নাম দিতাম, তাহলে দেখ, তাহলে এইটাকে জাস্ট এটা লেখার দরকার নেই আমার যতদূর মনে হচ্ছে, জাস্ট এইটুকানি মারলে আমার মনে হচ্ছে চলে আসার কথা। দেখলি চলে আসলো। তাহলে index.html-টা বাই ডিফল্ট নেয়, বুঝতে পারলাম। আমি কিন্তু index.html ওই সেলসিয়াস টু ফারেনহাইটটা চেঞ্জ করে index.html না, মানে index.html হচ্ছে যে কোনো কিছুরই তোর হচ্ছে এ পেজ, কি যেন বলে, হোম পেজ বলতে পারিস। ঠিক আছে, তাই এই কথাগুলো মনে থাকবে নিশ্চয়ই। তার মানে আমার মেশিনটা তার মানে সার্ভার দিয়ে কানেক্টেড হয়ে গেল। তাহলে আমরা এর পরবর্তীকাল দিনে জেডিবিসি করতে পারবো। এবার জেডিবিসি করতে গেলে আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে কি লাগবে বল, জেডিবিসি করতে গেলে ডেটাবেস লাগবে, কেন উইদাউট ডেটাবেস তো আমি আবার জেডিবিসি করতে পারবো না আমরা, তাই তো? কারণ কানেক্টিভিটি হবে, যাবে আসবে, এগুলো তো করতে হবে। আমার অ্যাকচুয়ালি ওই সার্ভারটা লাগবে জেএসপি করার জন্য সময়, ঠিক আছে, জেএসপি করার সময় সার্ভারটা লাগবে। কিছুই না, জেএসপি করার সময় এই যে পেজটাকে আমি মানে index.html লিখেছি, এটাকেই চেঞ্জ করে জেএসপি করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এটাই জেএসপি সার্ভার, এই জেএসপিটা চলে আসলো। জেএসপিটা ক্লিক করলে এখানে দেখাচ্ছে। এখন index.jsp কথাটা লিখতে হবে, index.html না লিখে। বুঝলাম। অ্যাকচুয়ালি জেএসপি মানে কি, এইচটিএমএল পেজটাকে .jsp করে দিলে এবার জেএসপি, সেটা জেএসপি পেজ হয়ে গেল। জেএসপি পেজ উইদাউট সার্ভার চলবে না, এইটা হচ্ছে মেন কথা। এইচটিএমএল পেজ কিন্তু উইদাউট সার্ভার চলে, জেএসপি পেজ হয়ে গেলে তখন জাভা সার্ভার পেজ, জেএসপি পেজের ফুল ফর্ম, তখন হচ্ছে এছাড়া চলবে না। তা চেঞ্জ করে দিলে আমরা ওখানে চলে যাবো, জেএসপিতে চলে যাবো। বা জেএসপির বিভিন্ন রকম ভাগ আছে, সেগুলো আমরা জেএসপিতে পড়াবো সেদিন। ঠিক আছে, বুঝতে পারলাম জেএসপি কী করে করতে হবে। অ্যাকচুয়ালি এইচটিএমএল পেজগুলোকে .jsp দিকে ওখানে ফেলে দিতে, যেমন পিএইচপি কিন্তু একই গল্প। পিএইচপিগুলো ওই যে .php, ওটা হচ্ছে তোর সার্ভার ছাড়া চলে না, সেই জন্য সার্ভারটা লিখতে ওই জ্যাম সার্ভারটা ইনস্টল করতে হয়, ওটা সার্ভার সাইড প্রোগ্রাম। এইটা কিন্তু সার্ভার, এইখানে কিন্তু তুই পেজ সোর্স করলে এখানে শুধু এইচটিএমএল এর পোর্শনসটুকু দেখতে পাবি, জেএসপির পোর্শনসটুকু দেখতে পাবি না, মানে এটা অ্যাকচুয়ালি সার্ভার সাইড হয়ে যাবে। এটা সার্ভারে চলছে বলে সার্ভার সাইড দেখাচ্ছে, এই যে লোকাল হোস্ট এতে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই অবধি থাকুক। আমি পরের দিন জেডিবিসি শুরু করব। জেডিবিসি শুরু করার প্রথমেই কি করব আমরা, ফার্স্টেই শুরুতেই হচ্ছে আমরা কোনো একটা তোর হচ্ছে ইনস্টল করব, কি যেন বলে, ডেটাবেস একটা ইনস্টল করব। আমরা সাধারণত ডেটাবেস কি ইনস্টল করে থাকি, সেই ডেটাবেসটা আমার কাছে আছে কিনা এখন এখানে কে জানে, মনে হচ্ছে না এখানে আছে বলে।
না, এটা ক্রোম ট্রোম এসব রয়েছে। জানি না এখানে আছে কি না। এখানে পাইথন এইসব রয়েছে, সব ওই ডেটাবেসটা মনে হচ্ছে নেই। যা, ওটা ডিলিট হয়ে গেল আমার কাছ থেকে নাকি? নেই, ওই ডেটাবেস একটা ছিল। ঠিক আছে, আমি দেখবো ডেটাবেসটা কোথায় আছে না আছে। ঠিক আছে, আপাতত থাকুক, আমি পরের দিন যখন স্টার্ট করবো তখন। ঠিক আছে, ফিডব্যাক লিঙ্ক সাবমিট করে দিবি, আর এই ডকুমেন্ট যা আছে আমি তুলে দেবো। ওকে, তাহলে রাখলাম। হুম। ঠিক আছে স্যার।